গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30। আমি আছি ঝাড়খণ্ডের মধুপুরে। আজকের এই ব্লগে তোমরা দেখতে চলেছো দেওঘর, মধুপুর এবং গিরিডির টোটাল সাইট সিন। মানে এখানে আসলে তোমরা কোন কোন জায়গা ঘুরতে পারো, কিভাবে ঘুরবে, কোথায় থাকবে, কি খাবে এবং কত খরচা হতে পারে। কারণ দেওঘর মানেই আমাদের কাছে 2-3 দিনের হাওয়া বদল। আর এই ঝাড়খণ্ড, মধুপুর এবং দেওঘরের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে লুকিয়ে আছে অনেক স্থাপত্য, সাহিত্যিকদের বাড়ি, তার সঙ্গে প্রচুর প্রচুর দেখার জায়গা। সমস্ত নিয়ে আজকের এই ব্লগ হবে। আর তোমরা যারা 2-3 দিন কলকাতার কোলাহল ছেড়ে একটু ঘুরে যেতে চাও এই ঝাড়খণ্ড, তারা কিভাবে প্ল্যান করবে সমস্তটা দেখাবো আজকের এই ব্লগে। প্রথমেই বলি, কলকাতা থেকে মধুপুর আসার জন্য তোমরা প্রচুর ট্রেন পেয়ে যাবে, সেটা সকালের হোক অথবা রাতের। যদি তোমরা সকালের ট্রেন নাও, আমি বলবো যে সকালে পূর্বা এক্সপ্রেস অথবা জনশতাব্দী তোমাদের বেস্ট হবে। আর যদি রাতের দিকে ট্রেনে আসো তাহলে কিন্তু রাতে MK এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে এবং সকাল 5:30-6টায় মধুপুর পৌঁছে দেয়। আমরা এবার টোটাল ট্যুর করছি স্মাইল হলিডের তরফ থেকে। টোটাল মধুপুর, গিরিডি এবং দেওঘরের 3 রাত্রি 4 দিনের এই যে ট্যুর, এর মধ্যে থাকছে পিক আপ ড্রপ স্টেশনের মধুপুর থেকে, তার সঙ্গে হোটেল, খাওয়া দাওয়া 3 বেলা মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, গাড়ির সঙ্গে টোটাল সাইট সিন। আর সব কিছু নিয়ে তোমরা যদি 6 জন হও, মানে একটা বড় গাড়ি ফুল হয়, তাহলে মাত্র 2999 টাকায় নন এসি প্যাকেজ দিয়ে তোমরা কিন্তু এই টোটাল ট্যুর করতে পারবে মধুপুর টু মধুপুর, যার মধ্যে থাকা, খাওয়া, হোটেল, গাড়ি সমস্তটা ইনক্লুডেড। আর যদি তোমরা 2 জন বা 4 জন হও তখন কিন্তু প্রাইস কিছুটা বাড়তে পারে। আর পুজোর টাইমেও কিন্তু প্রাইস কিছু এদিক ওদিক হবে। আর যদি নর্মালি তোমরা এইখানে থাকা, খাওয়া, হোটেলের প্যাকেজ নিতে চাও, মাত্র 450 টাকায় পার ডে পার পারসন নন এসি প্যাকেজে থাকা খাওয়ার প্যাকেজ এনারা কিন্তু প্রোভাইড করছে। আর এসি প্যাকেজ হবে সেটা 650 টাকা। আর শীতকালে তোমরা যদি গিজার নাও তখন কিন্তু এক্সট্রা চার্জেবল পড়বে। ওভারঅল যদি বলতে হয়, এইখানকার আবহাওয়া সত্যি দুর্দান্ত। সকাল থেকে আমরা কালকে রাতে এসছি। আর যদি বলতে হয় এখানকার পরিবেশ, চারিদিকে সবুজে সবুজ, মেঘলা ওয়েদার। আর এই গরমের টাইমেও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখানে। আর শীতকালে তোমরা যদি আসো তখন কিন্তু আরও সুন্দর ওয়েদার থাকে, কারণ দেওঘর মানেই আমাদের কাছে হাওয়া বদল। চলো এখন বেরোবো। সকাল বাজে প্রায় 9:15টার কাছাকাছি। ব্রেকফাস্ট করব, যেটা আমাদের প্যাকেজে ইনক্লুড আছে। তারপর তোমাদের দেখাবো এই টোটাল প্যাকেজে এনারা কি কি প্রোভাইড করছে এবং তোমরাও 2 দিন বা 3 দিনের প্যাকেজে কিভাবে ঘুরে নিতে পারো এই 3টে জায়গা। এবার তোমাদের রুমটা দেখিয়ে দিই। রুম হচ্ছে এই রকম বড় সড়ো স্পেসিয়াস রুম আছে। তোমরা চাইলে নন এসিতেও নিতে পারো, চাইলে তোমরা এসিতেও নিতে পারো। এখানে ডাবল বেড আছে, বাট 3 জন আরামসে থাকতে পারবে। এখানে এসি রিমোট, টিভি রিমোট, সাবান, শ্যাম্পু সব দিয়েছে। এইদিকে টিভি আছে, এইখানে একটা ডাইনিং টেবিল আছে, খাওয়া দাওয়া করতে পারবে। এইদিকে আছে মিরার, এইখানে টেবিল, ডাস্টবিন। আর এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। শীতকালে আসলে গিজার আছে, কোনো অসুবিধা নেই। এইদিকে একটা ওয়ার্ড্রপ মতো আছে, তার সঙ্গে আছে কিন্তু রুমে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, যেখানে তোমরা সন্ধ্যেবেলা সুন্দর বসতে পারবে, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া। এইটা হচ্ছে পেছন দিকটা। বেসিক্যালি এখানে ডাইনিং হল আছে। আর রুমটা কিন্তু যদি বলতে হয় এক কথায় দারুণ। মানে 450 টাকায় থাকা খাওয়া নিয়ে সত্যি অসাধারণ একটা জায়গা। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কিন্তু অনেক রকমের অপশান আছে। এখানে লুচি, সবজি আছে, ব্রেড টোস্ট আছে, ব্রেড অমলেট আছে, অথবা ম্যাগি আছে। তোমরা যেটা খাবে আগের দিন বলে রাখতে পারো। আর সবটাই কিন্তু এই থাকা খাওয়ার প্যাকেজ অথবা ট্যুর প্যাকেজে ইনক্লুডেড। আর এই জায়গাটা কত সুন্দর দেখো, দাদা আমার ভিডিও করছে। এখানে খাবার দাবার কালকে রাতেও তো খেয়েছি, মানে সত্যি খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ। আর একদম অথেন্টিক বাঙালি খাবার কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে। ব্রেকফাস্ট করে নিই, তারপর চলো কি কি সাইট সিন আছে আজকের প্রোগ্রামে সেটা তোমাদের দেখাচ্ছি। গিরিডিতে আপনার রয়েছে উশ্রী ফলস। সেটা হচ্ছে আমাদের যে রবীন্দ্রনাথের যে সহজ পাঠে আমরা পড়েছি উশ্রী নদী ঝর্ণা, জাস্ট সেইটাই হচ্ছে উশ্রী ফলস। ওই ডেস্টিনেশনটা হচ্ছে প্রধান ডেস্টিনেশন, মুখ্য মানে দেখার জায়গা। আর তার সঙ্গে ব্যাকে আসার পথে খান্ডলি। তো খান্ডলিতে আপনার যেটা লেক রয়েছে, একটা ছোট্ট পাহাড়, আর সঙ্গে হচ্ছে আপনার একটা চিলড্রেন পার্ক। এছাড়াও যদি আপনারা ঘুরতে চান, সেটা আমাদের এক্সট্রা দিয়ে আমরা অনেক সময় ঘোরাই, সেটা হচ্ছে পরেশনাথ পাহাড়। এই পরেশনাথ পাহাড়টা হচ্ছে জৈন তীর্থস্থান। হলো মহাবীর জৈনের জাতকদের এখানে সমাধিগুলো রয়েছে। আর একটা জায়গা রয়েছে, সেটাও এক্সট্রাভাবে ঘোরা যায়, সেটা হচ্ছে বুড়াই পাহাড়। একটা গোল পাথরের ওপরে শতাব্দী প্রাচীন কালী মন্দির ওখানে রয়েছে, আর পাশে একটা নদী রয়েছে। আচ্ছা, এইগুলো নর্মাল পিকনিক স্পট, এগুলো নর্মাল প্যাকেজে থাকে না, এগুলো এক্সট্রা চার্জেবল ঘোরা যায়। আর মধুপুর লোকাল সাইট সিনে কি কি আছে? মধুপুরে তো প্রচুর সাহিত্যিকদের বাড়ি আছে। তো আমাদের মানে কিছু মানে সাইট সিন আমরা ঘোরাই, সেটা হচ্ছে পাত্রল কালী মন্দির, কষ্টিপাত্রের কালী মূর্তি, আর রয়েছে দেবালয়, কালী মন্দির, কপিল মঠ, এবং আপনার
পুরনো অনেক জমিদার বাড়ি যেগুলো এখন প্রায় ভগ্ন দশা। বাঙালির ঊনবিংশ শতাব্দীর যে ইতিহাস সেখানে এটাকে কিন্তু এখানে আমরা আবিষ্কার করতে পারি। বাঙালির যে মানে আত্মমর্যাদা, সেই যে কবি সাহিত্যিকদের এখানে আসা এবং বাংলা সিনেমার যে ইতিহাস সেটা এখানে কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারবেন আপনারা। এই সমস্ত কিছুই আমরা আজকে ঘুরে দেখব। একদম। গাড়ি আমাদের চলে এসছে আর এই হচ্ছে আমাদের হোটেল, যেটা আমি কালকের ভিডিওতে তোমাদের ডিটেলসে বলেছি। চলো বেরোনো যাক এবার। প্রথমেই আমরা মধুপুরের লোকাল সাইট সিন করছি, তারপর আমরা যাব গিরিডিতে। আর এখন চলে আসলাম দেবালয়ে। এখানে নারায়ণ শিলা আছে, নারায়ণের পুজো হয়, তার সঙ্গে আছে কালী মন্দির। আর তার আগে আমরা দেখেছিলাম কিন্তু লোকাল সাইট সিনে আশু ঘোষের বাড়ি, যিনি ছিল কংগ্রেসের আমলে এক বড় মাপের নেতা। তার বাড়িও কিন্তু এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে, যেটা উনি দান করে গেছেন। এছাড়াও এই মধুপুর এরিয়াতে তোমরা কিন্তু প্রচুর বাঙালি বাড়ি দেখতে পারবে, যেটা কিছু মেনটেন এবং কিছু একদম ঐতিহ্যবাহী বা ভগ্ন প্রায় অবস্থায় পড়ে আছে, যেগুলো দেখে তোমাদের সত্যি একটা পুরনো ঐতিহ্যের কথা কিন্তু মনে পড়বে বাঙালি সংস্কৃতির। এই হচ্ছে দেবালয় মন্দির, যেটা কিন্তু বহু প্রাচীন একটা বাঙালি মন্দির। আর এইখানে কিন্তু নারায়ণের পুজো করা হয় শালগ্রাম শিলার। এখানে 1935 সালে গুরুদেব সরস্বতী দয়ানন্দ স্বামী এটা প্রতিষ্ঠা করেছিলেন, যিনি এখানে শালগ্রাম শিলা লাভ করার পর এখানে শালগ্রাম শিলা প্রতিষ্ঠা করেছেন এবং ওনার মূর্তি দেখতে পাবেন ভেতরেতে। এখন আর তিনি নেই। তেনার ভক্তরা আসেন মাঘী পূর্ণিমা, গুরু পূর্ণিমা বা কালী পূজা, এই সমস্ত সময়ে ওরা এসে থাকেন। এসে ছোটোখাটো অনুষ্ঠান হয়, তবে মাঘী পূর্ণিমাতে বৃহৎ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানেতে সকলে এসে ভোগ নিবেদন হয়, ভোগ খান, সব পূজা অর্চনা করেন, সমস্ত কিছু এখানে হয়। প্রত্যহ পূজা পাঠ হয়ে থাকে। প্রথমে আমরা ভেবেছিলাম মধুপুর লোকাল সাইট সিন করে নেবো, বাট বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, আর সাইট সিন করতে গেলে তো আমাদের নেমে দেখাতে হবে। এইগুলো সবই কাছাকাছির মধ্যে, তার জন্য ভাবলাম আগে গিরিডিটা আমরা ঘুরে আসি। ওটা মোটামুটি এখান থেকে কিতনা টাইম লাগেগা? 1 ঘন্টা? 1 ঘন্টা সময় লাগবে প্রথম স্পট 1 ঘন্টা। আচ্ছা, প্রথম স্পট 1 ঘন্টা। আর গিরিডিতে কিন্তু অনেক কিছু দেখার আছে। আর এইখানে লোকাল সাইট সিনে আর কি কি বাকি ছিল? এখানে চিউটিয়া পাহাড়, পাথল কালী বাড়ি মন্দির, আশুতোষ মুখার্জি রোড, এইসবগুলো পুরনো বাঙালি বাড়িগুলো। আচ্ছা, এই স্পটগুলো কিন্তু আমরা লাস্ট ডে মানে যেদিন আমাদের চেক আউট আছে সেদিন সকালবেলায় দেখে নেব। এখন যাচ্ছি আমরা গিরিডি। ঘড়িতে সময় এখন 12টা 10। আমরা এসে পৌঁছালাম গিরিডি। আর আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে উশ্রী নদীর ওয়াটারফল। জায়গাটা এত সুন্দর, মানে গাছগাছালিতে ভরা, দারুণ লাগছে। আর আমাদের মোটামুটি মধুপুর থেকে সময় লাগলেও কিন্তু 1 ঘন্টা এই গিরিডি আসতে। আর আসার পথে যে রাস্তার ভিউ ছিল সেটা তো জাস্ট অসাধারণ। যেহেতু আমি সেপ্টেম্বর মাসে জার্নি করছি, বর্ষাকাল, প্রচুর জল আছে, এখন দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে উশ্রী নদীর ওয়াটারফল, কত সুন্দর দেখো। সত্যিকারের গিরিডির এই ওয়াটারফল তোমাদের কিন্তু মন কেড়ে নেবে, দারুণ লাগছে। আর সেপ্টেম্বর মাসে এত পরিমাণে জল আছে এইখানে, চারিদিকটা জাস্ট দেখো। আর বিভিন্ন জায়গা দিয়ে 3-4টে ধারা আছে, এইদিকে একটা ধারা আছে, এইটা যথেষ্ট বড় একটা ধারা, ওই পাশেও ছোট ছোট অনেক ধারা আছে। আর এই জলপ্রপাতটাই কিন্তু উশ্রী নদী নামে পরিচিত, যেটা নিচের দিকে নেমে গেছে। চলে আসলাম একদম ওয়াটারফলের সামনে, কত সুন্দর লাগছে দেখো, সত্যি দারুণ। আর এই সাইড দিয়ে কিন্তু তোমরা ওপর দিকেও উঠতে পারবে। আর যদি কেউ মনে করো যে এখানে এসে স্নান করবে ঝর্ণার জলে, সেটাও কিন্তু করতে পারবে, সাথে ড্রেস রাখবে। এখানে মোটামুটি জায়গা আছে, ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল। দুর্দান্ত দুর্দান্ত। আর এখানে প্রচুর মানুষ কিন্তু স্নানও করছে, ওপরেও অনেকে গেছে। আর জলের যা স্রোত আছে, এক কথায় দারুণ লাগছে। গরম আছে এখানে, মানে রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাট দুপুরবেলায় কিন্তু ভালোই মোটামুটি গরম আছে এই সেপ্টেম্বর মাসে।
উশ্রী ফলস দেখে আমরা পাশেই একটা ওয়াচ টাওয়ারে চলে এলাম, আর ওয়াচ টাওয়ার থেকে এই রকম সুন্দর কিন্তু তোমরা উশ্রী নদী এবং ওয়াটারফলের ভিউ পেয়ে যাবে। আমরা কিন্তু উশ্রী ফলস এবং ওয়াচ টাওয়ার দেখে বেরিয়ে গেলাম, বেশ ভালো লাগলো। এখন আমরা যাচ্ছি গিরিডির সেকেন্ড পয়েন্টের দিকে, সেটা হচ্ছে খান্ডালি পাহাড়। আচ্ছা, খান্ডুলি পাহাড় বা খান্ডুলি ড্যাম। চলো পৌঁছে তারপর তোমাদের দেখাচ্ছি। এখান থেকে সময় কতক্ষণ লাগবে গো? 1 ঘন্টা মতো সময় লাগবে। আর এইদিকে যে রাস্তা, মানে সিরিয়াসলি দারুণ কিন্তু। ফাইনালি আমরা চলে এলাম খান্ডুলি পাহাড় এবং খান্ডুলি ড্যাম দেখতে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে খান্ডুলি পাহাড়, যেখানে তোমরা চাইলে উঠতে পারবে। হেঁটে তোমাদের উঠতে হবে, সিঁড়ি করা আছে। আর এই সামনের দিকে হচ্ছে খান্ডুলি ড্যাম। আর এখানে ঢোকার জন্য কিন্তু তোমাদের এন্ট্রি ফ্রি আছে, যেটা কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়। পার্কিং ইনক্লুডেড, বাট এন্ট্রি ফ্রি কিন্তু নয়। আর এই হচ্ছে পুরো খান্ডুলি পাহাড় দেখতে পাচ্ছ। এই সাইডটা একটা পার্কের মতো বানানো হয়েছে, তোমাদের চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছি নাকরদোলনা টাইপের কিছু আছে। এইখানে আবার টয় ট্রেনের ব্যবস্থা আছে, যেটা বর্তমানে চলছে না। একটু পুজোর পরে শীতটা পড়লে তখন কিন্তু ফুল সিজন থাকবে, তখন তোমরা আরও এনজয় করবে। এখন কিন্তু বেশ দুপুরের দিকে ভালো গরম আছে না, ভালো গরম লাগছে। আর এইদিকে দেখো টুকটাক খাওয়া দাওয়ার জায়গা আছে। এবার আমরা পার্কের ভেতরে যাব। সামনে হচ্ছে ড্যাম আছে, ড্যামে আবার চাইলে তোমরা বোটিংও করতে পারবে। আর এইটা দেখার পর কিন্তু আমরা যাব হোটেলে গিয়ে লাঞ্চ করব, যেটা প্যাকেজে ইনক্লুড আছে। তারপর কিন্তু বেরোবো লোকাল সাইট সিনের জন্য, কারণ আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। ভেবেছিলাম একটু দেরি হবে, বাট বেশি দেরি হয়নি। আর এই দেখো, এইরকম হচ্ছে পুরো জায়গাটা। দুদিকে ছোট ছোট স্টল আছে, বিভিন্ন রকম খাবার দাবারের জায়গা। তার সঙ্গে এইদিকে পার্কের মতো কিছু অ্যাক্টিভিটি আছে, এইদিকে বাচ্চাদের খেলার কিছু জায়গা আছে। মানে সব মিলিয়ে কিন্তু তোমাদের বেশ সুন্দর লাগবে। চলো সামনে যাই, দেখাচ্ছি তোমাদের। এইখান থেকে আমরা ভেতরে প্রবেশ করলাম। দুদিকে দেখো ছোট ছোট অনেক স্টল আছে। এইদিকে একটা পার্ক মতো আছে, চাইলে তোমরা ভেতরে ঢুকে বসতে পারবে। আর এইদিকে অনেক অ্যাক্টিভিটি আছে, কিন্তু সেগুলো হয়তো শীতকালে আরও বেশি জমজমাট থাকে। এই হচ্ছে ড্যাম বা লেক, যাই বলো না কেন। ওইদিকে হয় হচ্ছে বোটিং, আর বোটিংয়ের জন্য কিন্তু 590 টাকা পার বোট, 4 জন। একটা বড় ট্রিপ হবে আর একটা হাফ ট্রিপ হবে। জায়গাটা কিন্তু এক কথায় সত্যিই সুন্দর। এই হচ্ছে খান্ডুলি পাহাড়, একদম তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। আর এইখানে অল্প একটু তোমরা উঠতে পারবে, সিঁড়ি করা আছে সুন্দর, চাইলে তোমরা ট্রেক করতে পারো। আর এই ভেতরের যে পার্ক বলছিলাম, সেটা হচ্ছে এইরকম পার্ক আছে, বসার জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে। আর তার সঙ্গে এইরকম লেক বা ড্যাম তো আছেই। ওভারঅল যদি বলতে হয়, জায়গাটা সত্যি দুর্দান্ত। কিন্তু আমি বলবো, যদি তোমরা পুজোর পরপর আসো একটু শীতকালে, তখন কিন্তু আরও ভালো লাগবে। ছোট একটা ড্যাম, এইদিকে দেখতে পাচ্ছ জল ধরে রাখা হয়েছে। আর যেহেতু এখন বর্ষার সময়, তাই কিন্তু এই লক গেট দিয়ে জল ছাড়া হচ্ছে। দেখো এই যে এইরকম 3টে লক গেট আছে বড় বড়, যেখান থেকে জল ছাড়া হচ্ছে নিচের দিকে। আর নিচেও কিন্তু প্রচুর মানুষ দেখো স্নান করছে। মানে সত্যি জায়গাটা দুর্দান্ত। এইরকম দেখো লক গেট খোলা আছে, যেহেতু বর্ষার সময় এখন প্রচুর জল ড্যামে। আর চারিদিকটা হচ্ছে পুরো এইরকম, দারুণ দারুণ। এই জায়গাটাও সত্যি সুন্দর, বাট দুপুরবেলায় একটু গরম আছে। সন্ধে সন্ধে আশা করি আরও ভালো ওয়েদার থাকবে। এখন আমরা দাঁড়িয়ে আছি খান্ডুলি পাহাড়ের সামনে। আর এইখানে দেখতে পাচ্ছ পুরো পাথরের পাহাড়, চাইলে তোমরা আস্তে আস্তে উঠতে পারবে। আমরা আর ট্রেক করছি না এখন, চলো যাব নেক্সট পয়েন্টের দিকে। আর এখানে একটা জিনিস দেখাই তোমাদের, এখানে তো ওঠা যায়, বাট এই দিকে দেখো এই পাথরটাকে কিরকম সিংহের আকৃতি দেওয়া হয়েছে, এইদিকে একটা ছোট হাতির আকৃতি দেওয়া হয়েছে। আর জায়গাটা কিন্তু সত্যি সুন্দর, বাট তোমরা এখানে যদি ওঠো আস্তে আস্তে উঠবে। এদিক দিকে রাস্তা করা আছে, চাইলে এদিকে সিঁড়িও করা আছে, সিঁড়িতেও তোমরা কিন্তু এই পাহাড়ের ওপরে উঠতে পারবে। হোটেল যাওয়ার পথে আরও একটা স্পট আমরা ঘুরে নিচ্ছি। এইটা হচ্ছে বুড়াই পাহাড়। বেসিক্যালি এইটা কিন্তু নর্মাল প্যাকেজ, মানে 2999 টাকার প্যাকেজে থাকে না, এটা কিন্তু এক্সট্রা চার্জেবল। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ। এই বুড়াই পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে এইটা কিন্তু একটাই শিলা বা একটাই টিলা বলতে পারো। তার সঙ্গে এখানে মন্দির আছে। ওই পাশে কি আছে তোমাদের দেখাচ্ছি। নিচে দেখতে পাচ্ছি একটা পুকুর বা ঝিল মতো আছে, মানে চারিদিকের পাহাড়ের মাঝখানে, যেখানে সবাই আছে
পিকনিক করছে আলাদাই ব্যাপার। আর তার সঙ্গে এখন বিকেল বিকেল হয়ে এসছে, মানে মোটামুটি 3:30 মতো বাজে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু এই পাহাড় বা টিলার ওপর থেকে যে নদীটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে পাতরা নদী, যেটা আমরা ক্রস করে এলাম। আর জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। এইদিকে একটা মন্দির আছে, চাইলে তোমরা ওই দিকেও যেতে পারো, ওই দিকেও কিন্তু একটা মন্দির আছে দেখতে পাচ্ছি। আর যা ওয়েদার হয়ে আছে ঠান্ডা ঠান্ডা, সত্যি আজকের ট্রিপটা কিন্তু পুরো জমে গেল এই ঝাড়খণ্ডে। দূরে হচ্ছে বৃষ্টি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানেও মনে হচ্ছে নেমে যাবে। তাড়াতাড়ি আমরা হোটেলের দিকে যাব, লাঞ্চ হয়নি। আর এই নিচে দেখো একটা পুকুর বা ঝিল মতো আছে, তার সঙ্গে মন্দির আছে। এইগুলো কিন্তু তোমরা চাইলে পায়ে হেঁটে ঘুরে নিতে পারবে। আমরা গাড়িতে এসে বসলাম, আর এদিকে জোরে বৃষ্টি নেমে গেছে। এখন চলো ডাইরেক্ট হোটেল। ঘড়িতে সময় এখন 4:30 মতো, আমরা এসে পৌঁছে গেলাম হোটেলে। আর তোমাদেরও ঘুরতে ঘুরতে মোটামুটি কিন্তু এরকমই টাইম হয়ে যাবে। এবার তোমরা এই টাইমে এসেও খাওয়া দাওয়া করতে পারো, যেটা প্যাকেজে ইনক্লুড আছে সবটাই। আর তোমরা যদি মনে করো যে না আমরা 2-2:30 নাগাদ খেয়ে নেবো, তাহলে এনারা কিন্তু পার্সেলের বন্দোবস্ত করে দেয়, যেটা তোমরা অন দ্য ওয়ে খেয়ে নিতে পারবে। রুমে এসে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ডাইনিং হলে। এখানে এখন লাঞ্চ করব। লাঞ্চে কি ব্যবস্থা আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে নর্মাল যে 2999 টাকার টোটাল প্যাকেজ আছে পার হেড 3 রাত্রি 4 দিনে, যার মধ্যে থাকা খাওয়া হোটেল ঘোরা সমস্ত কিছু ইনক্লুডেড, সেটাও নিতে পারো। আর চাইলে কিন্তু তোমরা নর্মাল এখানে যদি খাওয়ার প্যাকেজ নাও, মানে খাওয়ার থাকা 450 টাকায় 3 বেলা খাবার আছে, ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার, যেটা ননভেজ খাবার পেয়ে যাবে। তার সঙ্গে রুম তো আছেই, তোমাদের দেখালাম নন এসি। আর যদি এসি নাও সেটা কিন্তু 650 টাকা। লাঞ্চে কিন্তু আছে একদম বাঙালি খাবার দাবার। ভাত আছে, পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড, এইদিকে মাছের ঝোল, ডাল, তরকারি, তার সঙ্গে চাটনি। আর তোমরা যদি 450 টাকার থাকা খাওয়ার প্যাকেজ আন্দাজে বলো, সত্যি এত কিছু আইটেম দিয়ে হয় না। আর যদি 3000 টাকার টোটাল ঘোরার কথাই বলো না কেন, তাহলেও কিন্তু লাঞ্চে এইরকম খাবার দাবারই পেয়ে যাবে। এবার একটু টেস্ট করে দেখি। এইদিকে ভাত, ডাল, সবজি এগুলো কিন্তু আনলিমিটেড, মানে যতবার ইচ্ছা। এখানে দেখো পেঁয়াজের ডাল আছে সুন্দর, অল্প একটু ডাল নিলাম। আর ডালের সাথে খাওয়ার জন্য কিন্তু এখানে ঝুরঝুরে আলু ভাজা আছে, তার সঙ্গে আলু পটলের এরকম তরকারি দিয়েছে। একটু টেস্ট করে দেখি কেমন লাগে। এখন পেয়ে গেছে খিদে। আর খাবার দাবার কিন্তু একদম অথেন্টিক বাঙালি খাবার, হালকার মধ্যে, যেটা আমার খুব ভালো লাগলো। কারণ তোমরা যখন ট্যুর করবে এই হালকা বাঙালি খাবারটাই কিন্তু দরকার। তার সঙ্গে এইদিকে আছে মাছ। আর এই 450 টাকার থাকা খাওয়ার প্যাকেজে এইরকম সাইজের মাছ লিটারালি মানে ভাবা যায় না। যেরকমটা দীঘাতেও তোমরা পেতে, সেরকমটা কিন্তু এখন মধুপুর বা ঝাড়খণ্ডেও পেয়ে যাবে। মাছের জায়গায় কিন্তু তোমরা চাইলে ডিমও নিতে পারবে, যেই অপশানটা দুপুরবেলায় আছে। আর যদি তোমরা পিওর ভেজ হও, যদি ভেজ খাবার খাও, তাহলে আগে থেকে ফোন করে দিতে হবে। তখন কিন্তু 2টো সবজি থাকবে দুপুরবেলায়। আর রাতের যে খাবার থাকবে তখন কিন্তু ভেজদের জন্য পনিরের অপশান আছে। দুপুরে লাঞ্চ করে কিন্তু একটু রেস্ট নিলাম, এখন চলে এসেছি ডিনার করতে। আর তোমরা যদি সন্ধ্যেবেলা স্ন্যাক্সের কিছু চাও, সেটা তো প্যাকেজে ইনক্লুডেড নয়, বাট তোমরা চা বা চিকেন পকোড়া, ভেজ পকোড়া এগুলো কিন্তু এক্সট্রা প্রাইস দিয়ে নিতে পারবে। আর রাতের ডিনারে কালকেও যেমন তোমাদের দেখিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন বা চিকেন কষার অপশান আছে, তার সঙ্গে কিন্তু বাসন্তী পোলাও, চিকেন কষার অপশানও ছিল। আর আজকে কিন্তু আমরা বলেছি বাসন্তী পোলাও, চিকেন কষা করতে। আর যারা প্রপার ভেজ থাকবে তাদের জন্য কিন্তু রাতে পনিরের অপশান আছে। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, যেখানে পোলাও, চিকেন কষা আছে, তার সঙ্গে রুটি, পনির আছে যারা ভেজ খাবে তাদের জন্য। এছাড়াও ফ্রাইড রাইস, চিলি চিকেন অথবা ফ্রাইড রাইস, চিকেন কষা সমস্ত অপশান পাবে, যেটা তোমরা খাবে আগে থেকে বলে দিতে হবে। চিকেন কষা ছাড়া রাইস অথবা রুটি বা ফ্রাইড রাইস অথবা ভাত সমস্তটাই কিন্তু আনলিমিটেড এখানে। আর এই বাসন্তী পোলাওয়ে কাজু দেখতে পাচ্ছি, কিশমিশ দেখতে পাচ্ছি, তার সঙ্গে এই রকম সুন্দর গ্রেভি। আর চিকেনের সাইজগুলো কিন্তু বেশ ভালো, মোটামুটি এক প্লেটে 3-4 পিস মতো তোমরা স্ট্যান্ডার্ড পিস পেয়ে যাবে। এবার একটু টেস্ট করে দেখা যাক যে কেমন করেছে বাসন্তী পোলাও, চিকেন কষা। তার কারণ দীঘাতে যখন গেছিলাম রত্নদ্বীপে, তখন কিন্তু ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানির অপশান ছিল। এখানে বিরিয়ানি নেই, বাট বাসন্তী পোলাও, চিকেন কষা আছে, যেটা কিন্তু একটা বাঙালির কাছে ইন্টারেস্টিং ব্যাপার। টেস্ট করে দেখি। এটা পুরো সেরা করেছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30। আজকে আমরা মধুপুর থেকে যাব দেওঘর। দেওঘরে আছে বাবাধাম, যেটা তো তোমরা সবাই জানোই। তার সঙ্গে আরও অনেক জায়গা আছে ঘুরে দেখার। আর এই মধুপুর থেকে দেওঘর কিন্তু মোটামুটি 30-32 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। ব্রেকফাস্টে তো হিউজ অপশান আছে। আজকে দেখো অনেক কটা এক্সট্রা অপশান আছে, যেটা তোমরা কালকে দেখোনি। এইদিকে লুচি আর তরকারি আছে, এইদিকে ম্যাগি আছে, ডিম টোস্ট আছে, এর সঙ্গে বাটার টোস্টও তোমরা পেয়ে যাবে, যেটা আগের দিন ছিল। এর মধ্যে যে কোনো একটা কিন্তু
কিন্তু তোমরা নিতে পারো। দেওঘরে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে আমি ছোট্ট করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ত্রিকুট পাহাড়, তপবন, নবলক্ষা আর বাবাধাম মন্দির। মোটামুটি এইটুকুই ঘুরলেই কিন্তু মোটামুটি। আর সৎসঙ্গনগর আশ্রম, অনুকূল ঠাকুরের যে আশ্রম রয়েছে। তা তোমরা প্রথমে আমরা ত্রিকুট পাহাড়ে যাচ্ছ, ওখানে কিন্তু বাঁদরের উৎপাত আছে, একটু সাবধানে উঠবে। আচ্ছা, ওকে। আর তপবন হচ্ছে ভাঙাচোরা একটা পাহাড়, তো ওখানে রাবণের গুহা রয়েছে। তো অতটা উঠবে কিনা জানি না, তোমার কেন ইয়ং ছেলেরা তোমরা তো অতটা দেখো না, কেন সব হচ্ছে পৌরাণিক জিনিসপত্র। আচ্ছা, মানে যারা একটু ফ্যামিলি নিয়ে আসবে, একটু এজ, তাদের ভালো লাগবে। পৌরাণিক জিনিস ওসব, মানে রাবণ কেন সে মানে মহাদেবকে মানে বয়ে নিয়ে এসে মানে বিশ্রামের জন্য দেওঘরে দেখে দিয়েছিল, যাই আচ্ছা আচ্ছা, সেই হিস্ট্রিটা ওখানে পাওয়া যাবে। এই হলো। আর বৈদ্যনাথ আমাদের তো মানে লিঙ্গের একটা লিঙ্গ, বিরাট, মানে ওটা তো ওর মাধুর্য বিরাট। আর ওর মানে ওটা না দেখে আসাটা উচিতই নয়। মানে দেওঘর আসলে বাবাধামে একবার দর্শন করে আসতেই হবে একদম। তো এই হচ্ছে আজকে আমাদের আইটিনারি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি, আর প্রথমেই যাব হচ্ছে চুহুটিয়া পাহাড়, যেটা কিন্তু মধুপুরের লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে। তো আমরা কিছু লোকাল সাইট সিন করবো, তারপর বেরিয়ে যাব দেওঘর। চলে আসলাম আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন চুরুটিয়া পাহাড়ে। এটা কিন্তু মধুপুর লোকাল সাইট সিনের মধ্যেই পড়ছে। হোটেল থেকে মোটামুটি ওই 5-10 মিনিট মতো লাগলো। বেসিক্যালি ঝাড়খণ্ডে তোমরা তো সেরকম আর কি পাহাড় পাবে না, এখানে হচ্ছে টিলা, মানে যাকে আমরা বলি মালভূমি বা টিলা, সেই টাইপের ছোট ছোট পাহাড় আছে। মানে সমতলের মধ্যে হঠাৎ করে একটুখানি কোনো জায়গাটা টিলার মতো পাহাড়ের আকৃতি নিয়েছে। তো এই জিনিসগুলোই কিন্তু বেসিক্যালি তোমরা দেখতে হবে। আর এই জায়গাটা আমার যতটা পাহাড় মনে হচ্ছে তার থেকেও বেশি পিকনিক স্পট। মানে শীতকালে এখানে প্রচুর লোকাল মানুষ বা কলকাতা বা অন্য জায়গা থেকে বাস নিয়ে আসে, যারা এখানে কিন্তু রান্নাবান্না করে, পিকনিক করে। আর সবুজে সবুজ, সত্যি সুন্দর লাগছে। একটা জিনিস বলবো, 2 দিন মন ভরে তোমরা অক্সিজেন নিতে পারবে। আর এখানে আবার মেঘ করে এসছে, বৃষ্টিও নামবে মনে হচ্ছে, কারণ বাজ পড়ছে। আমরা কিন্তু চিহুটিয়া পাহাড় দেখে বেরিয়ে গেলাম। বেসিক্যালি আমি একটু আগে তোমাদের বলেছিলাম চুরুটিয়া পাহাড়, সেটা নয়, দাদা আমাদের বললো যে উচ্চারণটা হবে চিহুটিয়া পাহাড়। তো সেটা দেখে আমরা বেরোলাম। এখন আমরা কোথায় যাব? পাথরোল। পাথরোল হচ্ছে এই মধুপুরের লোকাল সাইট সিনের মধ্যে পড়ে, বাঙালি প্রতিষ্ঠিত কালী মন্দির। এই জায়গাটার নাম হচ্ছে ডালমিয়া কূপ। বেসিক্যালি এইটা 3 রাস্তার মোড়, এখানে 3 মাথা মোড়ের উপরে কুয়ো আছে। আচ্ছা, এই যে মাঝখানটা যেটা ছিল, ওকে। আর এখন আমরা এই রোড দিয়ে যাচ্ছি কালী মন্দিরের দিকে। চলে আসলাম আমরা পাথরোল কালীবাড়িতে। এইটা কিন্তু মধুপুরের জনপ্রিয় একটা কালী মন্দির, যেটা বাঙালি প্রতিষ্ঠিত। এইখানে আমরা যাব, ভেতরে দর্শন করব। তোমরা চাইলে বাইরে অনেক ডালার দোকান পাবে, যেরকমটা আমাদের ওদিকে হয়ে থাকে। এখান থেকে ডালা নিয়ে কিন্তু মায়ের তোমরা পুজো দিতে পারবে। ভেতরে আমরা প্রবেশ করলাম, আর এই মন্দির কত পুরনো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এইটা হচ্ছে মায়ের মেন মন্দির। এইখানে হচ্ছে বলি, তার সঙ্গে এই দিকে যজ্ঞের জায়গা আছে। তোমরা চাইলে এখানে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবে। পাথরোল কালীবাড়িতে মায়ের দর্শন করে আমরা বেরিয়ে গেলাম। এখন ডাইরেক্ট যাব দেওঘর। ভাইয়া কিতনা টাইম লাগেগা? 1 ঘন্টা। আর আমি গুগলে দেখেছিলাম মোটামুটি 30 কিলোমিটারের আশেপাশে মধুপুর থেকে দেওঘর। চলো একদম পৌঁছাবো দেওঘরে, বাবার দর্শন করব। দেওঘর যাওয়ার পথে আমাদের পড়লো নলক্ষা মন্দির। এইটা একটু দর্শন করে তারপরে আমরা এগোবো দেওঘরের দিকে। আর এইদিকে দেখো শপিংয়ের অপশান আছে, খাওয়া দাওয়া, ডালা সব কিছুই পেয়ে যাবে। এই হচ্ছে নলক্ষা মন্দির, যেটা কিন্তু দেওঘর সাইট সিনের মধ্যেই পড়ে। কত সুন্দর দেখো, সত্যি এই মন্দিরটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এইখান থেকে প্রবেশ করতে পারবে সামনে থেকে ভেতরে। আমরা কিন্তু দেওঘরে ঢুকে গেছি, আর এই হচ্ছে দেওঘরের সিটি বলতে পারো। আমরা অনুকূল ঠাকুর সৎসঙ্গ আশ্রমে যাব, তারপর কিন্তু যাব বাবাধাম। এখন আমরা চলে এসেছি দেওঘরে অনুকূল ঠাকুর সৎসঙ্গ আশ্রমে। এই হচ্ছে সৎসঙ্গ আশ্রমে ঢোকার গেট। আর অপোজিটে যে জায়গাটা আছে এটা হচ্ছে থাকার জায়গা, যারা এখানে এসে থাকতে চান তাদের জন্য। আর ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয়, মানে এই গেটের ভেতরেও আর কি কিচ্ছু অ্যালাউ নয়, তার জন্য কিছুই দেখাতে পারবো না।
বাট কেন অ্যালাউ নয় সেটা জানি না। আমরাই সামনে গাড়ি পার্ক করলাম, তারপর আমরা টোটো নিয়ে যাচ্ছি হচ্ছে বাবাধাম মন্দিরের দিকে। একটা টোটোয় 7 জন, ঠিক আছে? ওকে। আর সামনে দাদা আছে, এইদিকে সুমিতা হাত দেখাচ্ছে। চলো একদম বাবাধাম মন্দির পৌঁছে দেন ব্যাক করছি, একদম সামনেই, হেঁটেও তোমরা চাইলে যেতে পারবে। পৌঁছে গেছি আমরা দেওঘরের বৈদ্যনাথ ধাম বা বাবাধাম। আর এই বৈদ্যনাথ ধাম কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা মহাদেবের মন্দির। চলো দর্শন করব। আর যেহেতু কয়েকদিন আগে শ্রাবণ মাস গেছে, আর শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় হয় এখানে, বাইরে অনেকটা অবধি ব্যারিকেড করা হয়েছিল, মানে বাঁশ দিয়ে লাইন বানানো হয়েছিল। বর্তমানে কিন্তু সেরকম ভিড় নেই। আর প্রচুর এখানে ডালার দোকান তোমরা পেয়ে যাবে, বাবার মাথায় জল ঢালার জন্য গঙ্গা জল নিতে পারবে, চাইলে নিয়েও আসতে পারো। আর আশেপাশে প্রচুর শপিংয়ের অপশান, খাওয়া দাওয়ার অপশান এবং হোটেল আছে। অনেকেই এইখানে থেকে আর কি পুরো ট্রিপ করতে চাও বা শুধু দর্শন করতে আসছো, তাদের জন্য বলে রাখছি এখানে প্রচুর হোটেল আছে, বিভিন্ন বাজেটের তোমরা হোটেল পেয়ে যাবে। এছাড়াও আশ্রমের তরফ থেকেও অনেক কিন্তু এইরকম হোটেল বা ধর্মশালার ব্যবস্থা আছে এখানে, সেগুলো তোমরা আগে একটু কন্ট্যাক্ট করে নেবে বা অনলাইনে চেক করে নেবে। কিন্তু আমরা এখানে পুরো প্যাকেজে এসেছি, মানে মধুপুরে স্টে করে পুরোটা ঘুরে দেখব, যেটা 2999 টাকায় সমস্ত দর্শন তোমাদের হয়ে যাবে। সেটা বৈদ্যনাথ ধাম হোক অথবা দেওঘরের সাইট সিন, মধুপুর, গিরিডি, সবটাই যেটা তোমাদের দেখাবো। চলো এখন সামনের দিকে যাই। এখানে মোটামুটি ভিড় আছে, খুব বেশি ভিড় নেই, আমরা একদম সামনের দিকে যাচ্ছি। এইখানে প্রচুর দেখতে পাচ্ছ এরকম ডালার দোকান আছে, যেখান থেকে তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারবে। জুতো চপ্পল সব এইখানেই তোমরা রাখতে পারবে। আমরা এখানে জুতো রেখে তারপরে ভেতরে প্রবেশ করব। আর এইটা হচ্ছে জেনারেল লাইন, যেটা কিন্তু অনেক দূর থেকে শুরু হয়েছে, মানে প্রায় বলতে পারো 1 কিলোমিটার আগে থেকে এই জেনারেল লাইন স্টার্ট হয়েছে। আর ভিআইপি লাইনে আছে, যার জন্য মোটামুটি ওই 500 টাকা মতো লাগে। তো ভিআইপি লাইনেও তোমরা কিন্তু চাইলে ভেতরে এন্ট্রি করতে পারবে। আর এইখান থেকে হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম, একদম বাবার কাছে কোনো রকম ভিডিওগ্রাফি নট অ্যালাউ, মানে ভেতরে। বাট বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে বৈদ্যনাথ ধাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। কত ভিড় দেখো বাবার কাছে, কিন্তু সারা বছরই প্রচুর ভক্তগণ দর্শনার্থী আসে। বাট শ্রাবণ মাসে স্পেশালি খুব ভিড় হয়, যেমন আমাদের তারকেশ্বরে, তেমন কিন্তু এই বৈদ্যনাথ ধামেও, কারণ এইটা কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। কত মানুষ দেখো। আর এখানে কিন্তু অনেকে আসে এইরকম দেখতে পাচ্ছ জল নিয়ে, হেঁটে, পায়ে হেঁটে, যেরকম আমাদের ওইখানে হয়, মানে তারকেশ্বরে। প্রচুর মানুষ, প্রচুর মানুষ। আর এই হচ্ছে বাবার মন্দির। এই হচ্ছে ভোলে বাবার মেন মন্দির, এর ভেতরেই তোমাদের প্রবেশ করে দর্শন করতে হবে। আর এই সামনে হচ্ছে আরতির জায়গা আছে। আর আশেপাশে কিন্তু আরো অনেক ছোট ছোট মন্দির আছে। डाला जो प्रसाद है वो कितने में स्टार्ट होता है? जैसे दीजिएगा 51 का आता है, 101 का आता है, 501 का आता है। अच्छा, मतलब अपने हिसाब से ले सकते हैं प्रसाद। आप जितना दे सकते हैं। और इधर मतलब मंदिर कब तक खुला रहता है? ये सुबह 5 बजे खुलता है, काचा जल चढ़ता है, उसके बाद श्रद्धालु सब पूजा कर सकते हैं। 5 बजे के बाद जितना बजे आप पूजा कर सकते हैं। 4-5 बजे बंद हो जाता है, साफ सफाई होता है, उसके बाद फिर 7:30-8 बजे श्रृंगार पूजा होता है। अच्छा, और रात को कितने बजे तक? रात 9 बजे तक। 9 बजे तक खुला 9 रहता बजे के बाद पट बंद हो जाता है, उसके बाद प्रांगण खुला हुआ रहता है, प्रांगण में घूम सकते हैं। है। अच्छा अच्छा, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। মন্দিরের আশেপাশে অনেক খাবারের জায়গা আছে, ভেজ খাবার পাওয়া যায়। আমরা লস্যি নিলাম, তো এইরকম লস্যি বিভিন্ন জায়গায় পাবে। এইরকম দেখো হোটেল টাইপের আছে, যেখানে তোমরা দুপুরে লাঞ্চও করে নিতে পারবে। রাজমা চাউল, ধোসা, দই বড়া, ইডলি সব পাওয়া যাচ্ছে। বৈদ্যনাথ ধাম দর্শন করে আমরা বেরিয়ে গেলাম। এরপর আমরা যাব নেক্সট স্পট ত্রিকুট পাহাড়, যেটা এই দেওঘরের সাইট সিনের মধ্যে পড়ে। এবার তোমাদের একটা কথা বলে রাখি, যারা এই প্যাকেজে আসবে, মানে 2999 টাকার মধুপুর, গিরিডি এবং পুরো যে এই দেওঘর ইনক্লুড আছে এই প্যাকেজের মধ্যে, সেখানে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি টাইম লাগবে এই বৈদ্যনাথ ধামে, কারণ এইখানে কিন্তু প্রচুর ভিড় হয়। একটাই কথা বলবো, তারা কিন্তু অনেক সকাল সকাল বেরোবে। মানে আমরা বেরিয়েছি তাও ধরো 8:30। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা যদি 7:30-র মধ্যে বেরিয়ে যেতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ এখানে প্রচুর ভিড় থাকে। আর কখন কোন দিন কিরম ভিড় থাকবে সেটা তো বলা যায় না। যদি তোমরা ভিআইপিতে এখানে আর কি দর্শন করো, তাও তোমাদের 1-1.5 ঘন্টা তো সময় লেগেই যাবে। আর যদি জেনারেল লাইন হয় সেটা তো কিছু বলা যায় না, যেদিন যেরকম আর কি ভিড় থাকবে সেই আন্দাজে তোমাদের সময় লাগতে পারে। তার জন্য বলবো তাড়াতাড়ি বেরিও। আর এখানে প্রচুর স্পট আছে। তোমরা যদি মনে করো যে আজকের দিনের জন্য বা যেদিন তোমাদের দেওঘর ট্যুর থাকবে সেদিন তোমরা লাঞ্চ প্যাক করে আনবে, তাহলে কিন্তু সেই ব্যবস্থাও হোটেল থেকে করে দেবে। তোমরা অন রোড গাড়িতে কিন্তু লাঞ্চটা সেরে নিতে পারবে।
এখন চলে আসলাম ত্রিকুট পাহাড় দেখতে। আর এইটা কিন্তু বৈদ্যনাথ ধাম থেকে মোটামুটি সময় লাগলো 20-25 মিনিট। এইগুলো এই দেওঘরের সাইট সিনের মধ্যে পড়ে। এই হচ্ছে ত্রিকুট পাহাড়। এইখানে দেখার জন্য কয়েকটা স্পট আছে ভেতরে, সেটা আবার গাইড নিয়ে ঘোরায়। গাইডের দরকার নেই, আস্তে আস্তে যাবে তোমরা। বাট একটা জিনিস নজরে রাখবে, এই জঙ্গলের ভেতর প্রচুর বাদর আছে। খাবার জিনিস হাতে রাখবে না, ফোন ঠিক করে রাখবে, এবং তোমাদের যদি ব্যাগপত্র কিছু থাকে এগুলো কিন্তু অবশ্যই সাবধানে রাখবে। পারলে গাড়িতে রেখে যাবে, যেটুকু দরকার সেটুকু নিয়ে যাবে, কারণ ভেতরে প্রচুর বাদর আছে। আর বাদরের উৎপাত কিন্তু এখানে অনেক বেশি। এক সময় এখানে রোপওয়ে চলতো, মানে এই পাহাড়ের মাথায় এই যে পয়েন্টটা করা আছে এতটা অবধি রোপওয়ে যেত, বাট রোপওয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আর রোপওয়ে চলে না। তোমরা জাস্ট হেঁটে কিছুটা যেতে পারবে, আধা ঘন্টা মতো লাগবে। ভেতরে দুটো মন্দির আছে, হনুমান মন্দির। এখানে দাদারা বলছিল প্রায় নাকি 3 লাখ বাদর আছে, যার সত্যতা আমি জানি না। এইরকম সিঁড়ি করা। এই হচ্ছে বাইরে থেকে পুরো ত্রিকুট পাহাড়, আর এই পাহাড়ের অনেক ওপর অব্দি ওঠা যায়। মোটামুটি কিন্তু আমরা তপবন এন্ট্রি করে নিয়েছি। এইখানে দেখো এই যে পার্কিং আছে, পার্কিং আগে থেকেই তোমাদের এই পার্কিং ফ্রি দিতে হবে, যেটা হচ্ছে 50 টাকা। এর আগেও আমরা দিয়েছিলাম 25 টাকা। এইগুলো কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়। চলে আসলাম দেওঘরের আমাদের লাস্ট পয়েন্ট তপবন দেখতে। আর এটাও একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন এই দেওঘরেই। মোটামুটি আমরা যে আগের ত্রিকুট পর্বত যেরকম দেখেছিলাম ওই সেম টাইপেরই এইরকম দেখো একটা পর্বত আছে, যেখানে তোমরা উঠতে পারবে, মানে ট্রেকিং প্লেস। তার সঙ্গে শীতকালে এখানে পিকনিক হয় বিভিন্ন জায়গায়, তো তোমরা পিকনিক স্পট হিসাবেও ধরতে পারো। আর এখানে প্রচুর খাবার দোকান আছে, তার সঙ্গে জুতা চপ্পল এগুলো নিচে রেখে যেতে হবে। এখানে আবার গাইডের ব্যাপার আছে, আমার মনে হয় না গাইড লাগবে, তোমরা আস্তে আস্তে করে উঠবে যাদের ওঠার ইচ্ছা আছে। পাহাড় মোটামুটি অনেকটাই বড়, আর ওপরে কিছু ভিউ পয়েন্ট আছে, মানে পুরো শহরটা বা গ্রামটা দেখা যাবে। আর তার সঙ্গে কিছু গুহা আছে, যেহেতু পাহাড় এই জিনিসই তোমরা দেখতে পাবে। আদারওয়াইজ সেরকম কিছু নেই। আমার মনে হচ্ছে ত্রিকুট পর্বত এবং এই তপবন অলমোস্ট সিমিলার জায়গা। এইটা হচ্ছে তপবনের মার্কেট। প্রচুর দেখতে পাচ্ছ শপিংয়ের অপশান, সামনে পার্কিং আছে, আর খাবার দাবারেরও অনেক অপশান আছে। এই যে পাহাড় দেখতে পাচ্ছ, মোটামুটি 30 মিনিট তোমাদের ট্রেক করে উঠতে হবে, সিঁড়ি করা আছে। ওপরে কিন্তু মন্দির আছে, সাথে কিছু গুহা আছে। আর এইখানে তোমরা যেমন খাবার শপিংয়ের জায়গা পাবে, ওদিকে কিন্তু পার্কিং আর ওয়াশরুমের ফেসিলিটিও আছে। দেওঘর থেকে মধুপুর যাওয়ার পথে আমাদের কিন্তু আরও একটা স্পট পড়বে, যেটা হচ্ছে রসান পাহাড়। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ রসান পাহাড়, যেটা ওই টিলাই বলতে পারো। এই যে এইরকম দেখো অনেকে উঠছে ওপরে, তোমরাও চাইলে উঠতে পারবে। আর এগুলো কিন্তু লোকাল সাইট সিন, মানে মধুপুরের লোকাল সাইট সিনে পড়ে। এই দেখো এইদিকে একটা টিলা মতো আছে, আর এই সাইডে একটা টিলা মতো আছে। এই দুটো মিলিয়ে হচ্ছে রসান পাহাড়। অন দ্য ওয়েতে আমরা দেখলাম রসান পাহাড়। আর রসান পাহাড় থেকে মোটামুটি 5-7 মিনিট দূরত্বে একটা ভালো তোমাদের জায়গা দেখাচ্ছি। এই দেখো এই জায়গাটা কিন্তু ফটোগ্রাফির জন্য দারুণ লাগবে। জায়গাটার নাম হচ্ছে মধুপুরের লাভার্স পয়েন্ট, যেটা তোমরা কিন্তু অবশ্যই ঘুরবে। আর এই অন দ্য ওয়েতেই কিন্তু পড়বে, মানে দেওঘর থেকে মধুপুর তোমরা যখন যাবে তখন কিন্তু তোমরা দেখতে হবে। আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো সবে সবে কাশফুল ফুটেছে, কারণ সামনেই হচ্ছে পুজো। আর তার সঙ্গে এই রকম ছোট টিলা পাহাড়, জাস্ট দারুণ। কিন্তু ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা এটা। এমনিতেও যে কোনো ট্যুরিস্ট স্পটে এই লাভার্স পয়েন্ট ব্যাপারটা খুবই কমন, বাট এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। এই যে পাথরটা দেখতে পাচ্ছ, দেখো জাস্ট কোনো সাপোর্ট ছাড়া কিন্তু দাঁড়িয়ে আছে। ঘড়িতে সময় এখন বিকেল 4:30 মতো। আমরা পৌঁছে গেলাম হোটেলে। এখন তাড়াতাড়ি চলো লাঞ্চটা সেরে নিই, বিশাল খিদা পেয়ে গেছে। আর লাঞ্চে ভাত আছে, বেগুন ভাজা আছে, এদিকে শসা পেঁয়াজ, এখানে ডাল আছে, আলু ফুলকপির তরকারি, এইদিকে আছে হচ্ছে মাছ, আর তার সঙ্গে লাস্টে চাটনি পাঁপড়। খাবার দাবার সত্যিই ভালো, 2 দিন হয়ে গেল, আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, একদম বাঙালি খাবার। রাতেও যেরকম আয়োজন থাকে দুপুরেও কিন্তু সেরকম আয়োজন। নিজের রিভিউ নিজে একটু দাও, কেমন লাগলো ঘুরে? খুব ভালো লেগেছে। আর সব সঙ্গে ঘুরে একদম আলাদাই লেগেছে। নর্মালি তো আমি ঘুরি, বাট তোমাদের সঙ্গে ঘুরে তোমাদের কোম্পানিটা খুবই ভালো লেগেছে। আর মানে নর্মাল যারা আসবে গেস্ট, তারাও সেম সার্ভিস পাবে তো একদম? same পাবে। আর ফোনে পাবে তো, আগে বলো। ব্যাস দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই 7টা 15 মতো। এখন সামনে একটু মার্কেটে যাচ্ছি, আর স্টেশন বা মার্কেট থেকে জাস্ট হোটেল 2-3 মিনিট, তো তোমরা একটু সন্ধ্যাবেলাটা ঘুরেও আসতে পারবে চাইলে। চলে আসলাম আমরা মধুপুর স্টেশনের সামনে, আর এটাই হচ্ছে এখানকার মার্কেট, জমজমাট এরিয়া, যেখানে প্রচুর দোকানপাট আছে খাবার দাবার। আর যখন এই ঝাড়খণ্ডের দিকে আছি, লিট্টি চোখা তো ট্রাই করতেই হবে। এই হচ্ছে সেই ফেমাস লিট্টি, একদম গরম গরম রেডি করা হচ্ছে, মানে ভাজা হচ্ছে আর এইরকমভাবে তোলা হচ্ছে। তার সঙ্গে ভিড়টা দেখো সন্ধ্যেবেলায় জিলাপি খাওয়ার। মধুপুরের ফেমাস কালাকাঁদ খেতে, এটা হচ্ছে রাজেশ সুইট, যেই কালাকাঁদের জন্য ফেমাস এই দোকানটা। আর এটা হচ্ছে মধুপুর থেকে একটু দূরে, মানে দেওঘরের রুটে।
এই দেখো কালাকান্দ, এবার টেস্ট করে বলবে, খেয়ে বলো কেমন। এটা তো লুক ওয়াইজ তো আমাদের কলকাতা থেকে একটু আলাদাই লাগে। টেস্ট করে বলো। এই ভালো খেতে। এইটা নাকি এখানে ফেমাস এই দোকানটা, আমাদের তোমরা কলকাতার আসলে থেকেও একটু বেশি ভালো খেতে। দাদাদের থেকে আর কি জেনে নেবে, হোটেলে চাইলে টুকটুক করে টোটো নিয়ে নিজেদের মতো ঘুরে নিতে পারো। খুবই ভালো খেতে ভালো না? আর খুব ফ্রেশ। সন্ধ্যেবেলায় তো একটু মার্কেট এরিয়াতে গেছিলাম, অনেক কিছুই তোমাদের দেখালাম, টুকটাক লোকাল খাবার। এখন ডিনার করতে চলে এসেছি। পোলাও আছে, এইদিকে আছে হচ্ছে চিকেন, আর এখানে যে মিষ্টি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা বাইরে থেকে কিনে এনেছি, এইটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়। আর পোলাও হচ্ছে আনলিমিটেড। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা, আর আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে, কালকে রাতে খাওয়া দাওয়া করে আর ব্যাক করা হয়নি। সকাল সকাল উঠলাম কারণ 2-3টে লোকাল সাইট সিন বাকি আছে, যেগুলো আজকে তাড়াতাড়ি করে কভার করে নেবো, কারণ আমার আবার 9:30টার সময় এখান থেকে জনশতাব্দী। তো তোমাদের লাস্ট ডে এইরকমও প্রোগ্রাম থাকতে পারে, ম্যাক্সিমাম টাইমে তোমাদের লাস্ট ডে কোনো প্রোগ্রাম থাকবে না। তোমরা সকাল সকাল উঠে দেন চেষ্টা করবে জনশতাব্দী নিয়ে নেওয়া, সেটাই কিন্তু তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। 1:30টার মধ্যে হাওড়া পৌঁছে যাবে। আর এই আমাদের গাড়ি রেডি। এখন আমি দাদার সাথে জাস্ট পার্সোনালি বেরোচ্ছি, 3টে জায়গা কভার করব, যেই 3টে জায়গা বাকি আছে এগুলো লোকাল সাইট সিনের মধ্যে পড়বে। আর এই সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর, চারিদিকে এত গাছপালা, মানে মুক্ত অক্সিজেনটা কিন্তু তোমরা এখানে 2-3টে দিন পেয়ে যাবে। আর যারা একটু বয়স্ক মানুষজন আছো তাদের কাছে কিন্তু এই জায়গাটা সত্যি ভালো লাগবে। একবার চাইলে তোমরা ঘুরে যেতে পারো। 3 রাত্রি 4 দিনের এই প্যাকেজ তোমাদের সম্পূর্ণ দেখিয়েছি। 2999 টাকায় তোমরা কি কি পাবে, ঘোরা, থাকা, খাওয়া, সমস্ত কিছু। আমি বলবো সত্যি অসাধারণ। আর শীতকালে তোমরা যখন আসবে পরিবেশ আরও সুন্দর থাকবে। এখন আমরা প্রথমে দাদা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি আমরা পুরনো জমিদার বাড়ি। আচ্ছা, পুরনো জমিদার বাড়ি। বেসিক্যালি এই এরিয়াতে না অনেক বনিদি আর কি বাঙালি বাড়ি আছে, যেগুলো কিছু বর্তমানে লোকজন আছে, কিছু ভগ্নপ্রায় অবস্থায় আছে, বাট প্রচুর কিন্তু বাঙালি বাড়ি তোমরা এখানে দেখতে পারবে। তারপর আমরা গির্জায় যাব, আর লাস্টে আমাদের কি মঠ আছে? একটা মঠ আছে, কপিল মঠ আছে। এই 3টে স্পট আমাদের বাকি আছে, বাকি তো সবটাই তোমাদের কভার করে দিয়েছি। এখন আমরা যে লেনটাতে আছি এই লেনে কিন্তু প্রচুর এইরকম বাঙালি বাড়ি তোমরা পেয়ে যাবে। মানে একসময় এগুলো ভালোভাবে ইউজ করা হতো, মানুষজন বসবাস করতো, বর্তমানে ভগ্নপ্রায় অবস্থা। আর এই রকম অনেক বাঙালি বাড়ি কিন্তু বিভিন্ন জায়গায় আছে, যেখানে হয়তো এখন আর কেউ থাকে না। দেখো বাংলায় সুন্দর লেখা আছে ভোলানাথ ধাম এই বাড়ির নাম। এইরকম অনেক বনিদি বাড়ি পর পর কিন্তু এই লেনটা জুড়ে তোমরা পেয়ে যাবে। কিছুটা আগেই আরও একটা বাড়ি পড়লো, আর এই রকম কিন্তু প্রচুর বাঙালি বাড়ি তোমরা এই পুরো লেনটা জুড়ে পেয়ে যাবে। মানে বাঙালি পাড়া বলা হতো এক সময়ের। স্টেশনের সামনেই পড়বে এই ঐতিহ্যবাহী পুরনো চার্চ বা গির্জা। 1872-তে এটার প্রতিষ্ঠা হয়েছিল, আর বর্তমানে হয়তো সেরমভাবে এখানে মানুষজন আনাগোনা কমে গেছে, কিন্তু এই যে ঐতিহ্য এইগুলোই কিন্তু মধুপুরকে আরও বেশি সুন্দর করে তোলে। এই বাড়িটা জাস্ট দেখো, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এই বাড়িটা কত পুরনো। আর এক একটা যে বাড়ির এরিয়া আছে না, এত বড় জায়গা নিয়ে, মানে আমাদের কলকাতায় বর্তমানে শপিং মল দাঁড়িয়ে যাবে এরকম জায়গায়। আর একটা বাড়ি তোমাদের দেখাই, এইটা হচ্ছে আশু ঘোষের বাড়ি, যিনি ছিলেন একসময় কংগ্রেসের অনেক বড় নেতা, বাট এই বাড়িও বন্ধ। এই হচ্ছে ভেতরের অবস্থা বর্তমানে বাড়ির, বাট সুন্দর। মানে একসময় যখন উনি বসবাস করতেন তখন কিন্তু বেশ ভালো অবস্থায় ছিল, মানে বাংলো বাড়ির মতো, সেটা দেখে বোঝা যাচ্ছে। এই হচ্ছে কপিল মঠের ভেতরের পরিবেশ, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর তোমাদের টাইমিং নিয়ে বলে রাখি, সকালবেলায় 7টা 7:30 নাগাদ খোলা হয়, যখন সকালবেলায় পাঠ হয়, আর তারপর কিন্তু বিকেলবেলায় আবার 3:30 4টে থেকে মোটামুটি 6টা অবধি খোলা থাকে। আর এখানে আঙ্কেল আছেন। আঙ্কেল, আপনি কত নম্বর জেনারেশন এখন? আমি নিয়েছি সেকেন্ড জেনারেশনের কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি। আচ্ছা। স্বামী ধর্মমেক স্বামীজি, ওনার সমাধি আছে মানে। আচ্ছা। আর এখন যিনি ভেতরে আছেন শ্রী ভাস্করারণ্য, উনি আমার গুরু ভাই। আচ্ছা। মানে ওনার গুরু আর আমার গুরু একই। হ্যাঁ, তো উনি এখন 37 বছর ধরে ভেতরে রয়েছেন। আমি দীক্ষা নিয়েছি 84 সালে। আচ্ছা। আর এই মঠ কবে প্রতিষ্ঠা হয়েছিল? প্রায় এই 100 বছর হতে চলেছে। 100 বছর? 100 বছর হতে চলেছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। দাদা, মোটামুটি ঘোরা তো আমাদের হয়ে গেল। এবার যারা ঘুরতে আসবে শুনছি তারা গিফটও নাকি নিয়ে যাবে। একদম বড় গিফট আছে, হেডফোন গিফট আছে, এই যে তার সঙ্গে এই স্পেশাল কফি মগ। আরে বাবারে, আর এইটাও তো দেখতে পাচ্ছি বাটি সেট। হ্যাঁ, একদম 6টা ছোট বাটি, একটা বড় কাঁচের বাটি। আচ্ছা, কিভাবে এই প্যাকেজ নিতে পারবে বলো, বা গিফট নিতে পারবে কিভাবে? এই প্যাকেজ নিতে গেলে আপনাদেরকে 2999 টাকা করে পার পারসন পে করতে হবে। একদম স্টেশন পিক আপ টু স্টেশন ড্রপিং থাকবে, মধুপুর টু মধুপুর। এই প্যাকেজের মধ্যে আপনারা পাবেন মধুপুর টোটাল সাইট সিন প্লাস স্টে,
প্লাস দেওঘর সাইট সিন প্লাস গিরিডি সাইট সিন, আর তার সঙ্গে এই গিফট। কিন্তু এই কন্ডিশন আছে গিফটে, মিনিমাম 2 দিন থাকতে হবে, আর 2টো ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করলে এই কফি মাগটা গিফট থাকবে। আর এই কাঁচের বাটির সেটটা নিতে গেলে মিনিমাম 14টা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, আর মিনিমাম 3 দিন থাকতে হবে, আর নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাতে হবে, তাহলে এই বড় গিফটটা পেয়ে যাবেন। আর এই হেডফোনটা নিতে গেলে, ওয়্যারলেস হেডফোন, আচ্ছা, এটা নিতে গেলে মিনিমাম 20টা ডিফারেন্ট ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, মিনিমাম 3 দিন থাকতে হবে, আর নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাতে হবে, আচ্ছা, তাহলেই এই হেডফোনটা পেয়ে যাবেন। আচ্ছা, নর্মালি যারা প্যাকেজে আসবে তারা তো 3-4 দিন থেকেই যাচ্ছে, শেয়ার করে দিলে পেয়ে যাবে, বাট তোমাদের একটা নর্মাল প্যাকেজে তো আছে 450-র, 450 টাকায় মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ থাকবে, পার ডে পার হেড। আচ্ছা, মানে পার ডে পার হেড 450 টাকা দিলে তার মধ্যে 3 বেলা খাওয়া পাবে, তার সঙ্গে থাকা পাবে। আর যদি কেউ এসি নাই কত? এসি নিলে 650 টাকা করে মাথা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ থাকবে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের টোটাল ট্যুর ভালো লেগেছে। যদি ভালো লাগে ডেসক্রিপশনে ফোন নাম্বার এবং সমস্ত ডিটেলস দেওয়া আছে, তাড়াতাড়ি চলে আসো। আশা করি তোমরা কম পয়সায় ভালোভাবে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবে। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো জায়গায়। ততক্ষণ তুমি সবাইকে টাটা। এখন ট্রেন আছে 9:30 জনশতাব্দী, সেটা ধরে আমরা মোটামুটি 1:30টার মধ্যে হাওড়া পৌঁছে যাবো।